ওকে। এই নির্বাচন ব্যবস্থা 1991 সালে হয়েছে, এই নির্বাচন ব্যবস্থা 1996 সালে হয়েছে, এই নির্বাচন ব্যবস্থা 2001 সালে হয়েছে। আমি 2008 সালের নির্বাচনটিকে কোন মানে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে রাজি নই। বিএনপি কারণ হারলে এটা নির্বাচন সুষ্ঠু অনিয়মিত। হয় না তো? বিএনপি হারলে নির্বাচন সেখানে কেমনে না, সুষ্ঠু হবে? না খালেদ, নো, আপনি খেয়াল করতে খালেদ, নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া 91 সালে নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে আসার পরে 96 এবং 2001-এ নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা। 1/11 পরবর্তীতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার 2008 সালে নির্বাচন করেছে। সুতরাং একটা অনিয়মতান্ত্রিক, অগণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচিত তথাকথিত তত্ত্বাবধায়ক নির্বাচনের সেই নির্বাচনে গঠিত সরকারকে আমি কোনোভাবে গণতান্ত্রিক সরকার মনে করতে পারি না। ওকে। আইনগতভাবে, সাংবিধানিকভাবে আপনি যদি আমাকে ডিবেট করতে বলেন, আমি এগুলো ব্যাপারে আচ্ছা আরো ঠিক ডিবেট আছে, করতে আপনি পারবো। এটা বলেন তো যে বিএনপি তো আসলে শেখ হাসিনার আমলে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমার মনে আছে 6টা সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন করলো, এর মধ্যে 5টা সিটি কর্পোরেশনে বিএনপি জিতলো। আসলে বিএনপি অংশগ্রহণ করলো হচ্ছে 2018 সালের নির্বাচনে। আপনি বলতেছেন যে তার যৌক্তিকভাবে ওই সময় মনে হয়েছিল, তো বিএনপির যুক্তি 14 সালে মনে হচ্ছে নির্বাচনে যাবো না, যায় নাই। 18 সালে মনে হচ্ছে যাবো, গেছে। 24 সালে মনে হচ্ছে যায় নাই, যাবো। তো তো ওরা কি করবে? নতুন রাজনৈতিক দলরা কি করবে? না, আপনাদেরকে না, না, অনুসরণ এখানে করতে না, হবে না, তো কোনো এখানে একটা জায়গা থেকে। না, 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 খালেদ, আপনি খেয়াল করে দেখেন, আপনি মনে হয় মূল জিনিসটা থেকে সরে যাচ্ছেন। দেখুন, জি। মূল ইস্যুটা কোথায়? মূল ইস্যুটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি বেগম খালেদা জিয়া প্রণয়ন করেছিলেন তৎকালীন জামাত, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। রাইট। তার সুফল কিন্তু পরবর্তী নির্বাচন হয়েছে। সুতরাং না, জনগণের তার ফলে ভোটাধিকার নির্ভয়ে আমি জনগণের ভোট দেওয়ার যে বন্দোবস্ত সাংবিধানিক ভাবে রাইট। আমাদের সংবিধানে ছিল, যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এবং তার পূর্বে খায়রুল হকের রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করেছে। তারপর থেকে তো মূল সমস্যা শুরু হয়েছে। না, আপনি আরেকটু নইলে আগের থেকে কিন্তু ধরেন, মূল সমস্যা আরেকটু আগের থেকে। বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেওয়া হয়েছিল। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল 2006-7 সালে। ওই তাদের চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বানায়। ওইটাও তো বলতে হবে, দুইটা তিনটা জিনিস একসাথে এইটা বলতে হবে না। আপনার এটা কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি কিছু মনে না করেন, বর্তমানে সংবিধানে আমাদের অনুচ্ছেদ 58 আপনি পাবেন না। পাবো না তো, হ্যাঁ। আপনি দেখবেন 58 অনুচ্ছেদে কোনো কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি, রাইট। তারপরে বিশিষ্ট জন, তারপরে কিন্তু সর্বশেষ স্তর ছিল রাষ্ট্রপতি প্রতি দায়িত্ব গ্রহণ। সেটি কিন্তু একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল। আমি কথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেঠিক ছিল, কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া। আচ্ছা আপনি বলেন তো, বিএনপির বিরুদ্ধে অভিযোগ করা হয় বিচারপতিদের বয়স বাড়ানোর কারণে, একজনকে সুবিধা দেওয়ার জন্য। বিএনপি যদি এতই খারাপ কাজ করে থাকে, তো আওয়ামী লীগটি এত বছর ক্ষমতা ছিল, সংবিধানকে কেটে ছিঁড়ে ফেলেছে, কেন তারা আবার বিচারপতিদের বয়স কেন কমালো না? আমার একটা জবাব দিতে দেন। ওয়ান ওয়ে অফ ন্যারেটিভ দিয়ে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি না, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আমি আপনার জবাবটা দেই, আমি আবার আপনার কাছে আসবো, জবাবটা দিয়ে আসি। সেই সময়কার প্রধান বিচারপতি বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন যে কয়জন বিচারকদেরকে সামনে রেখে। বিচারপতি কে এম হাসান ছিলেন তাদের মধ্যে অন্যতম। বিচারপতি কে এম হাসানের বয়স কিন্তু বাড়ে নাই। বিচারপতি কে এম হাসান যেদিন অপশন নিয়েছেন তার পরের দিন এই বয়সটা বাড়ানো হয়েছে, যাতে তিনি সর্বশেষ আমি বলি, তার আগের দিন করলেই কিন্তু এই ঝামেলা হইতো না। এটা ইচ্ছা করে করা হয়েছে, অঙ্ক করে। আপনি বিচারপতিদের বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক ওই দিন করা হয়েছে তাই করে? ওই দিন করা হয়েছে তাই করে? তাই যদি হয়ে থাকে, বিচারপতি কে এম হাসান যেদিন অপশন নিয়েছেন তার পরদিন করা হয়েছে বিচারপতি বয়স। আমি একটা কাউন্টার আর্গুমেন্ট আপনাকে করে রাখি, তাই হতো, এটা যদি এতই যদি খারাপ বিধান হতো, আওয়ামী লীগ তারপরে এত বছর ক্ষমতায় থাকতো। কাউন্টার আর্গুমেন্ট তো সেইটাই, 66 বছর বয়স তো আমরা সবাই চাই, 66 বছর বয়স তো লাগবে, 65 থেকে 66। কিন্তু বিচারপতি কে এম হাসানের অপশন নেওয়ার পরদিন হবে না তো এটা। আপনি একটা কোইন্সিডেন্স কে, দিস ইজ নট কোইন্সিডেন্স, হি ওয়াজ দ্য চিফ জাস্টিস, দিস ইজ নট কোইন্সিডেন্স। আমি আপনাকে বলি খালেদ, যে কোনো ভাবেই হোক না কেন, কোনো একটা সংবিধানের জন্য, কোনো একটা মানুষের বেনিফিটের জন্য করা হয়ে থাকে, রাষ্ট্র ক্ষমতার পরিচালনার জন্য তারা যদি করে থাকে গ্রেটার ইন্টারেস্ট, আমি জাস্টিফাই করছি না। ঠিক আছে, আমার মনে হয় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আপনার বক্তব্য পরিষ্কার। কোন একটা ইনসিডেন্টকে, কোইন্সিডেন্সকে আপনার একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে ঢালাওভাবে
প্রচারের যন্ত্র করার কোনো সমিতি আমার মনে হয় হবে যে না। বিএনপি আসলে বিচার চায় না, বিএনপি রক্তের উপর দ্বারা খালি ক্ষমতায় যেতে চায়। বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাইকে ইনভলভ করতে চায়। আমি নাসিরুদ্দিন পাটোয়ারি এই বক্তব্যের সাথে একমত। আমি পাটোয়ারির সাথে আরেকটু কথা বলবো, আপনি যদি এই মাঝখানে একটু কথা বলে নিতেন। খালেদ, জি। আমি শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি আমার বয়সে অনেক তরুণ, জি। সে কারণে তার সমস্ত কথার আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না, উনি আমার একটা পরামর্শ নেবেন না। আমার মনে হয় নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের মধ্যে একটা বিএনপি কে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন, এটা আমার মনে হয় ঠিক হবে না। এই কারণে ঠিক হবে না, আপনি দেখেন এই আন্দোলনে 2000 নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে, বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে 422 জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন। হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছেন, এমন ব্যক্তি তো আছেনই। সবচেয়ে বড় কথা, বিগত 15 বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে 50 লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায়, মিথ্যা মামলায় মানে গ্রেপ্তার হয়েছেন একাধিক। কিন্তু কাজল ভাই, ফ্যাক্ট রিমেন্স হাসিনাকে সরাইছে ছাত্ররাই। বিএনপি পারে না, লিফলেট টিফলেট দিছে 28 অক্টোবরের পর থেকে লিফলেট দিছে, দেখছি আমি ইলেকশনের সময় দেশে গেছিলাম। আমি দেখেন, আমি সেক্ষেত্রে নাসির পাটোয়ারির একটা কথা, এটা কিন্তু কনসার্টেড কোনো একটা আন্দোলনের সফল পরিণতি ছিল না। দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, বঞ্চনা, খুন, গুম, নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুঁসে ওঠা, ভিতরে অগ্নিগর্ভ, তার একটা স্ফুরণ ঘটেছে মাত্র 5ই আগস্টের মাধ্যমে। ছাত্ররা শেষ মুহূর্তে এসে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের ক্ষেত্রে আমাদের অগ্রসারী হয়েছে। কাজল ভাই আপনি বলেন না প্লিজ, আমি বলি জুলাই আগস্টের 5 তারিখ থেকে বা 1 জুলাই থেকে আমি এটা ফলো করতেছি, ওরা যদি মইরা গিয়া দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতায় যাওয়ার এই স্বপ্ন দেখতেন না। খালেদ প্লিজ, আমি এই স্পিডটার সঙ্গে বিন্দুমাত্র আপনি আমাকে প্লিজ মিসকোট করেন। আমি বলছি যে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্ছনা, বঞ্চনা, দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী, হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, তাদের কি কোনো কন্ট্রিবিউশন নাই? আছে, কন্ট্রিবিউশন আছে, কিন্তু বড় কন্ট্রিবিউশন লিডারশিপ ছাত্রদের। আমার মনে হয় আপনি আমাকে প্লিজ মিসকোট, আমি লিডারশিপ, আমি বলছি ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব অগ্রগামী না, নেতৃত্ব। সেটা আমি অস্বীকার করছি না, না আপনি শব্দ ঠিক করেন, নেতৃত্ব দিয়েছে। না আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি, কিন্তু আমি বলছি যে সেটি কিন্তু একটা সমস্ত মানুষের ক্ষোভ, বঞ্চনার বহিঃপ্রকাশ, যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে। ছাত্ররা তাদের জীবন দিয়ে, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা করি। আরেকটা কথা বলি শোনেন, আপনি এই 5 তারিখের আগে মার্চ ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে, আপনি খেয়াল করে দেখবেন খুব কোটি কয়েক ছাত্র, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে। আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে, আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি 3 তারিখে সম্ভবত, সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি। সুতরাং শ্রেণী পেশার মানুষ, আমাদের কি কোনো নির্দলীয় ক্যারেক্টার ছিল না, আমাদের একটা দলীয় ক্যারেক্টার ছিল, কিন্তু আমাদের অভিন্ন লক্ষ্য ছিল, একটা ফ্যাসিবাদ মুক্ত। আমি আসলে আসবো আবার কাজল ভাই 2টা মিনিট একটু পাটোয়ারিকে শুনে আসি। আমি শুধু এটা জানতে চাইছিলাম যে বিএনপি শুধু সুযোগের মধ্যে অপেক্ষায় থেকে সুযোগটাকেই কাজে লাগাতে চাইতেছে কিনা, যেই সুযোগটা আমরা দেখছিলাম যে বাংলাদেশকে আসলে বদলায় দেওয়ার যে সুযোগ। এত ন্যারোলি বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দল, যে দলকে ভাঙার জন্য শেখ হাসিনা 15 বছর প্রাণান্তকর চেষ্টা করেছে, সেই দল পারে নাই। আমি বলছি যে দেখেন, অন্যান্য যে কোনো দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ 7ই জানুয়ারি নির্বাচনে ছিল না তো নেতৃত্ব। আপনারা তো মিছিল করে ছিল না তো নেতৃত্ব। আমি একটা কথা বলি, আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল, আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমুককে দেখি না, অমুককে দেখি নাই, তাহলে দীর্ঘদিনের কাজল ভাই আমি একটু পাটোয়ারির সাথে কথা বলি। আমি শুধু এই কথাটা বলে রাখি, 28 অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে 2023 28 অক্টোবর এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড, একটা হুমকি, 2টা 3টা একটা ইয়াতে কিন্তু বিএনপি সরে গেছিল।